94 হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? গুড ইভিনিং সকলকে। 94A হরিশ মুখার্জি রোডের 36তম এপিসোডে, এবং আজকের এপিসোডে আমরা শুনবেন রথযাত্রা স্পেশালের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। তা আর বেশি কথা বাড়াচ্ছি না, যাও সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা টিপতে ভুলো না। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আপনারা তো আগেই জানেন ঘটনা পাঠিয়েছে শিমুল, ঘটনা পাঠে আমি সুরজিৎ আছি। তো শুরু হচ্ছে 94A হরিশ মুখার্জি রোডের রথযাত্রা স্পেশাল শেষ পর্ব। কিছুই করেনি, তাহলে সে কেন বলল? মামা এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, ভয়ের মাঝে থেকেও যেটা তুই ভাবছিস সেটা খুব কম লোক ভাবে, সাবধানে এগোবি। এই গাছ খালি গাছ না মাহিন, এখানে মানুষের নয় অন্য কিছুর হাত আছে। আমি বললাম, আমি রিনুর ইতিহাস খুঁজে বের করব। কে মেরেছিল তাকে, কেন গাছে ঝুলেছিল, সব জানতে চাই, আমি সব জানতে চাই। মামা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে তোকে যেতে হবে তেঁতুল গাছের ইতিহাস খুঁজতে। আর ওর ডায়েরি আছে, যেটা শুভ একবার বলেছিল সে পেয়েছিল। কোথায় রেখেছে জানি না, তবে ওর ঘরে হয়তো আছে। আমরা দুপুরে শুভর ঘরে ঢুকলাম। সবকিছু তছনছ করা হয়েছিল, কিন্তু আলমারির পিছনের একটা পুরনো খাতা পেলাম। নাম লেখা ছিল রিনু 2019। আমি খাতাটা খুলে পড়তে লাগলাম। আজ আমি আবার ওকে দেখলাম। সে আমাকে ভয় দেখায়, আমি কাউকে বলতে পারি না। ও বলে, যদি বিয়ে না করি তবে মরে যাবে। আমি কি মরে যাব? আজ ওর গলায় কালো দড়ি ছিল। সে বলে, গাছটা আমার, আমি যাকে চাই তাকে নিয়ে যাব। শেষ পাতায় লেখা, আমি জানি কাল রাতে আমার বিয়ে, কিন্তু আমি যেতে পারবো না। আমি জানি আমাকে নিয়ে যাওয়া হবে ওই গাছের নিচে। আমি যদি না ফিরি, কেউ যেন দেখে আমার শরীরের কোনো দাগ ছিল কিনা। আমি থমকে গেলাম। ওই গাছটা কিসের জিজ্ঞাসা করলাম মামাকে। তিনি বললেন, সেই গাছটা জন্ম নিয়েছিল বহু বছর আগে এক নিঃসন্তান দম্পতির কবরের উপর। লোকেরা বলে তাদের আত্মা শান্তি পায়নি। তারপর ওই জমিটা কিনেছিল এক তান্ত্রিক, নাম ছিল মুনাফ শিয়াল। আমি তাকিয়ে থাকলাম। শিয়াল? মামা বললেন, সে গ্রামের লোক ছিল না, কুষ্টিয়ার সীমান্ত থেকে এসেছিল। মানুষের দেহ পিশাচ ঢোকানো শয়তানি তন্ত্র এসব করত। সে একবার বলেছিল, এই গাছের নিচে যা ঝুলে থাকবে তা আমার হয়ে যাবে। সে কথা কেউ বিশ্বাস করতো না। আর এখন গ্রামের বয়স্করা মুখে বলে না, কিন্তু জানে ওই গাছের আত্মা আটকে আছে। আর ওই আত্মা দেহ খোঁজে, যে দেখে সে স্বপ্নে ডাকে, যে স্বপ্নে যায় সে একদিন ঝুলে পড়ে। রিনুর মৃত্যুর পর এটাই চতুর্থ লাশ, বছরে একটা করে। আমি বললাম মামাকে, আমাকে মুনাফ শিয়ালের কথা বলতে হবে আরো কারো কাছ থেকে। এরকম একটা লোক কোথায় গায়েব হয়ে গেল? মা বললেন, তোর খোঁজ নিতে হলে যেতে হবে কাশিম ফাকিরের কাছে। সে এখন একলা থাকে পূর্বের গায়ের পুকুর পাড়ে। তার চোখের সামনে অনেক কিছু ঘটেছে, কিন্তু লোকটা সহজে মুখ খোলেনি। সে বিকেলেই আমি গেলাম কাশিম ফাকিরের কাছে। সে বসেছিল এক গাছের নিচে, হাতে কাঠের তবলা। আমাকে দেখেই বলল, তুই সেই শহরের ছেলে না, যে গেছিস গাছটির নিচে? আমি মাথা নাড়লাম। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মানে লোককে ঝুলিয়ে রাখা হয়।
আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলল, মুনাফ শিয়াল ফিরে এসেছে। আমি থমকে গেলাম। মানে সে মরেনি? সে আত্মা না, সে শরীর নিয়ে বেঁচে আছে। ওই গাছের নিচে যার দেহ ঝোলে সে তার দরজার তালা ভাঙে। সে আত্মা নয়, সে শরীর। বললেন না কেন কাউকে? সে বলল। কাশিম ফকির চোখ বন্ধ করে বলল, বললে কে কেউ বিশ্বাস করত? আমি তো দেখেছি রিনুর বিয়ের আগের রাতে ওকে কারা টেনে নিয়ে গিয়েছিল। লোক ছিল 3 জন। একটার মাথায় লাল পাগড়ি, সেই মুনাফ। আমার হাত পা কেঁপে উঠল। ও ফিরে এসেছে। এ বছর আরেকটা আত্মা চাই হোক। তোর সামনে সময় খুব কম। আমি কাঁপা গলায় বললাম, ওকে থামানো যাবে না? কাশিম ফকির চোখ বন্ধ রেখে বলল, গাছের নিচে যেদিন 3টে আত্মা একসাথে দাঁড়াবে তখনই সে নিজের দেহ ছাড়বে। এখন সে অনেক শক্তিশালী। কারণ সবাই চুপ করে আছে। রাতে ঘরে ফিরে আমি পুরো শরীর কাঁপতে কাঁপতে ডায়েরি পড়ছিলাম। হঠাৎ জানলার কাছে ধাক্কা, ঠাস করে আমি লাফ দিয়ে উঠলাম। জানলার কাছে রক্তের মতো লাল কিছু লেখা, তুই পরেরটা। প্রস্তুত হ। চোখের সামনে যেন হাওয়ার মতো মিলিয়ে গেল অক্ষরগুলো। আমি দৌড়ে দরজা বন্ধ করলাম। ঘরের বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেল। আয়নার দিকে তাকালাম। সেখানে দাঁড়িয়ে এক মেয়ে, চুলে কাঁধা, মুখে ছাপ, চোখ রক্তের দাগ, চোখের গর্ত খালি। সে হঠাৎ বলল, রানী মরেনি, সে আটকে আছে ওই গাছে। তুই যদি তাকে মুক্তি না দিস তুইও চলবি। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। ঘর ফাঁকা। আবার আয়নার দিকে তাকালাম। ছায়া নেই, কিন্তু আয়নার নিচে পড়ে আছে একটা সাদা কাপড়, যেটা আমি চিনতে পারি না। সেই কাপড়ে লেখা একটা শব্দ, কালাবুশি শিয়াল। সেই রাতটা আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। কাসিম পাখিটার কথা, আয়নার সামনে দেখা মেয়েটার গলা আওয়াজ, জানলার কাছে রক্তের মতো লেখা শব্দ, এসব একসাথে মাথার ভেতর ঘুরপাক করছিল আমার। বারবার মনে হচ্ছিল কিছু একটা আসছে আমার দিকে, ধীরে ধীরে, অদৃশ্য পায়ে হেঁটে, নিঃশব্দে, কিছু নিঃশব্দ ভাবে। পরের দিন ভোরবেলা আমি মামাকে ডেকে সব খুলে বললাম। মামা চুপচাপ শুনলেন, একটা কথাও বললেন না শুনতে। তারপর শুধু বললেন, তুই রেনুর কথা জানলি? শুভ মূল্য, ওর ডায়েরি তোর কাছে। এখন তুই একা না। এখন যেটা করবি সাবধানে করবি, সব প্রমাণ জোরে কর। তুই যা বলছিস সেটা যদি সত্যি হয় তবে পুরো দেওয়ালি এখন এক ত্রান্তিকের হাতে আটকে আছে। আমি বললাম, একটা ভিডিও ফুটেজের কথা কাশিম ফকির ইঙ্গিত বলেছিল, যেখানে রেনুকে নিয়ে যাওয়ার প্রমাণ আছে। আমি সেটা খুঁজে বার করবো, হয়তো গোপন ক্যামেরা বা পুরনো কোনো ফোন থেকে যাবে। শুভর ঘরে আবারও খুঁজতে গেলাম। সবাই জানাজা আর খবর দেওয়ার পরে ব্যস্ত। কেউ কিছু বলল না। তার খাটের নিচে একটা ছোট্ট ছেঁড়া মোবাইলের পাওয়া গেল। অন অফ কিছুই হচ্ছিল না, কিন্তু চার্জ লাগানোর পর কিছুক্ষণ পর ডিসপ্লেতে কিছু একটা ঝলক দিল। ভিডিও 2019 3/14 MP4 নামে একটা প্রোফাইল। আমি কাঁপা হাতে প্লে করলাম। ভিডিওটা ছিল ঘোলাটে। রাতের অন্ধকারে হালকা আলো দেখা যাচ্ছিল। কিছু একটা চেয়ারে একজন মেয়ে, রেনু রেনু হাত পা বাঁধা, তাকে টেনে নিয়ে যাচ্ছে। গলাস্তর ভেসে আসছে। চুপ কর, বেশি মুখ খুললেই তোকে এখানেই মাটি দেব। 3 জন লোক, এক দলের নেতা ছিল, এক
চেহারায় চাপা দাঁড়ি, চোখে লাল টকটকে আভা। পিছনে কেউ বলল, মোনাফ ভাই, ঠিক ঠিক তো, এটাই কাজ হবে তো? লোকটা মুখ ঘুরিয়ে বলল, এই গাছের নিচে কেবল ভয় নয়, শক্তি জমা হয়। যারা এতে ঝুলবে তারা সবাই আমার তাবিজের ভিতর আটকে যাবে। এখন রেনু নয়, এই গাছ আমাদের হবে। ভিডিও হঠাৎ কাঁপতে শুরু করলো, তারপর নিঃশব্দ দৃশ্য থেমে গেল। সেই জায়গায় যেখানে রেনুর গলায় দড়ি পরানো হয়েছিল আমি আর দেখতে পাচ্ছিলাম না, গলা শুকিয়ে গেল। আমি চুপচাপ মামাকে ভিডিওটা দেখালাম। তিনি থমকে গেছেন। এটা তো মানে রুল না, এটা তো ওর চেয়েও ভয়ানক। এটা আসলে মানিফশিয়াল। তিনি বললেন, এই প্রমাণ যদি থানায় দেয়? আমি থামলাম। থানায় দিলে কাজ হবে না মামা। এই লোক মানব শরীর নিয়েও তন্ত্র চালায়। ওর দেহে পিশাচ ঢুকেছে। পুলিশ লাঠি বা গুলি ওকে থামাতে পারবে না মামা। সেই গাছটাকে শুদ্ধ করতে হবে। আমরা কাশিম ফকিরের কাছে আবার গেলাম। সেবার হাতের নিচে একটা পুরনো কাঠের বাক্স রেখে বলল, এই বাক্সে আছে সেই তাবিজ যেটা একেবারে রেনুর ঘর থেকে পেয়েছিলাম। এই তাবিজ লাল সুতোয় বাঁধা ছিল। গাছের শেকড় থেকে এক মুঠো মাটি এনে যদি এই তাবিজে বাঁধা হয়, তখন তাবিজটা রক্তে সাড়া দেবে। তারপর মুনাফ নিজেই বেরিয়ে আসবে। তারপর তুই যদি তোর ভয়কে জয় করে ওর গাছের নিচে দাঁড়াতে পারিস, তাহলে ওর সাথেই তোর শেষ দেখা হবে। কিন্তু মনে রাখিস, ওই গাছের নিচে মানেই তোর আত্মা খালি থাকবে। ওর ঠাই সেখানে। জিততে গেলে তুই বাঁচবি, হারলে তুই ঝুলবি। রাত নামলো। আমরা সবাই চুপচাপ প্রস্তুতি নিচ্ছে। আমি, মামা, কাশিম ফকির, আর কেউ ছিল না। হাতে তাবিজ, পকেটে রিনুর ডায়েরি, ছিঁড়া পেশটা, কোমরে বাঁধা পুরনো কোরিয়ানের আয়াতে লেখা কাপড়। গাছের দিকে যাচ্ছি ধীরে ধীরে। তেঁতুল গাছ তখন ভয়ানক এক নিঃশব্দ দাঁড়িয়ে শিকড়গুলো মাটিতে ফুঁড়ে দিয়েছে, যেন কারো ভাইয়ের মতো। গাছের নিচে পৌঁছে দাঁড়ালাম। কিষম বলল, মাটি কুড়াও। আমি হাত দিয়ে মাটি তুললাম। ঘন কালো, যেন কার্বনের মতো ভারী। অদ্ভুত একটা গন্ধ। তাবিজে বেঁধে দিলাম সেই মাটি। মুহূর্তে তাবিজটা গরম হয়ে উঠল, যেন কেউ আগুন ঝুলছে দিল। মাটি ফেটে গেল ঠিক গাছের গড়ায়। সেখান থেকে ধূসর ছায়া উঠে এলো। তারপর সেই ছায়া রূপ নিল একটি মানুষের মতো। লাল পাগড়ি বাঁধা, গলার হাড়ের মালা, চোখে ভয়ানক লালচে আভা। সে আমার দিকে তাকিয়ে হাসলো। তুই সেই শহরের ছেলে, তুই যে আমায় চিনিস, তুই যে জানিস রেনুর কথা, এবার তুই হবি গাছের নতুন নামা। সে গাছের দিকে তাকালো। গাছের ডাল নিচে থেকে নিচে নেমে এলো, দড়ির মতো বাঁকানো, যেন আমায় ডাকছে। তুই ঝুলবি, মুনাফ বলল। আমি হাত বাড়ালাম। রেনুর ডায়েরির শেষ পৃষ্ঠার তাতে লেখা আয়াত পড়তে শুরু করলাম। আমার বেগ হঠাৎ বেড়ে গেল। চারদিকে ঝড়ের মতো শব্দ। তেঁতুল গাছটা কাঁপছে থরথর করে, পাতা ছিঁড়ে পড়ছে, আকাশে বিদ্যুতের চমক। মুনাফ চিৎকার করে উঠল, থাম থাম বেটা থাম, এটা তুই জানলি কই? থাম, রক্ত আমাকে দাও, রক্ত আমাকে দাও। আমি ডায়েরি পুড়িয়ে দিলাম গাছের গোড়ায়। এক চিৎকার, তারপর শূন্য। মাটি কাঁপা বন্ধ হলো, হাওয়া থেমে গেল। মুনাফ নেই। তেঁতুল গাছ তখন নিঃশব্দ দাঁড়িয়ে আছে। ডালে ঝুলেছিল কিছু টিনুর ফিতে আর শুভ ছেঁড়া গেঞ্জি। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। সবকিছু যেন দুঃখ স্বপ্ন ছিল। 3 দিন পর আমি দেওয়ালি ছেড়ে শহরে ফিরে গেলাম। কিন্তু যাওয়ার আগে আমি গাছটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। মাটির নিচে তখনও গন্ধ, যেন কেউ পুড়ছে, কিন্তু দেহ নেই। গাছটা তখনও দাঁড়িয়ে ছায়া ফেলছে।
সূর্যের নিচে ঠিক ফিরে যাওয়ার সময় হঠাৎ বাতাসে আমার কানের কাছে এক ফিস ফিস, তুই গেছিস, তুই গেছিস, কিন্তু আমি থাকবো, আমি চলবো না, আর এবার তোর ঘুমে থাকবো। আমি কাঁপতে কাঁপতে তাকালাম পেছনে, কেউ নেই, শুধু গাছের নিচে মাটি ফেটে থাকা এক মুহূর্ত গর্ত, যেন গলা কাটা খবরের আমন্ত্রণ। আমি আর ঘুমোতে পারি না। রিনুর মুখটা চোখে ভেসে ভেসে আসে, সবুজ ঝোলা দেহটা আর মুনাফ শিয়ালি সেই চোখ। তারা সত্যি ঝুলে গেছে তো, নাকি তারা এখনো ঝুলে আছে তেঁতুল গাছে? আজকের মতো এটুকুই, পরদিন আবার আসবে নতুন ঘটনা।